বরিশালে ভরা মৌসুমে প্রত্যাশিত ইলিশ পাচ্ছেন না জেলেরা। সরবরাহ কম হওয়ায় 1 কেজি সাইজের ইলিশের মন লাখ টাকা ছাড়িয়ে 1,05,000 টাকায় পৌঁছেছে। জেলেরা বলছেন বৈরী আবহাওয়ার কারণে তারা সাগরে জাল ফেলতে পারছেন না, যে কারণে বাজারে মাছ আসছে না। বিধান সরকারের প্রতিবেদন। ভরা মৌসুমেও সাগরে ইলিশের দেখা নেই, তাই বরিশাল নগরীর পোর্ট রোডের পাইকারি ইলিশ মোকাম অনেকটা ইলিশ শূন্য। জেলেরা বলছেন বৈরী আবহাওয়ায় জাল ফেলতে পারছেন না তারা। একেবারে 2.5 ইঞ্চি ফাঁসের একটা জাল আছে, ওইটা ব্যবহার করে চাপনি মাছের জন্য। পোর্ট রোডে মাছ নাই দাদা, 500-600 শ্রমিক আছে, অনেক কষ্ট করে আছে, আমরা অনেক কষ্ট দুঃখে আছি। এই জাল জুল বাইরেনের গতিকে যত গুঁড়া মাছ আছে সব মাছগুলা মারিয়ে ফেলায়। এখন আড়তদাররা চিন্তিত ঋণের টাকা শোধ করা নিয়ে। এমন অবস্থা চলতে থাকলে ব্যবসা সংকুচিত হওয়ার শঙ্কা তাদের। এক আড়তদার ঋণ আছে, মনে হয় 1 কোটি 2 কোটি 4 কোটি টাকা ঋণ আছে। 1 কেজি পরিমাণে কেজির মাছ ধরেন মন বিক্রি হচ্ছে 1,06,000 থেকে 7,000 টাকা। আর যেটা মনে করেন এলসি 750-800 গ্রাম সাইজ, ওটা বিক্রি হয়ে যাচ্ছে 94-95-96 টাকা মন। এদিকে বাজারে 1 কেজির বেশি ওজনের ইলিশ 2800 টাকা আর হাফ কেজির ইলিশের দর চলছে প্রতি কেজি 2000 টাকা করে। আমাদের অবস্থা তো করুণ অবস্থা, কোনো মাছ নাই। মাছের যে মূল্য, এই মূল্য আমার লাইফে আমি কোনো সময় দেখিনি। এই সময় মাছের দাম এরকম থাকে। খুচরা বাজারে ইলিশের দর আরও বেশি। ইলিশের মৌসুমে এমন চড়া দাম এর আগে কখনো দেখেননি ক্রেতারা। 600-700 গ্রাম প্রায় 1500 কাছাকাছি দাম চেয়ে বসতেছে। এখন তো বর্ষা সিজন, কিন্তু সেই সিজন অনুযায়ী দামটা একটু বেশি হচ্ছে। তৃতীয় শ্রেণী কর্মচারী হিসেবে আমাদের যে স্যালারি, এর থেকে ইলিশ মাছ খাওয়াটা আমাদের সোনার হরিণের মতো মনে হয়। স্বাভাবিক অবস্থায় এই সময়ে বরিশালের পাইকারি এই মোকামে 1000 মনের উপর ইলিশ আসার কথা। বাস্তবে এখন আসছে মাত্র 1 থেকে 150 মন। বিধান সরকার, 71, বরিশাল। বরিশালে 1 কেজি সাইজের ইলিশের মন ছাড়িয়েছে লাখ টাকা। সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, ভরা মৌসুমেও কেন ইলিশের দাম এত, এ নিয়ে কি বলছেন জেলে ও আড়তদাররা? আপনারা দেখলেন আমাদের প্রতিবেদনে যে এই প্রথম যে ইলিশের দর যে এরকম একটা আকাশচুম্বী ছুঁয়েছে এবং সাধারণ মানুষ, সাধারণ ক্রেতা তারা কিন্তু ইলিশ কিনতে পারছেন না। এখন কিন্তু আপনার যে জো চলছে, কিন্তু এই জো চলাকালীন সময় কিন্তু এখন ইলিশ পাওয়া যাচ্ছে না। আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো যিনি এখানে প্রায় 50 বছর ধরে ব্যবসা করেন। এখন কি অবস্থা, কেন ইলিশ নেই এবং ইলিশের দাম কেন এত চড়া? ইলিশটাই আপনারা একচুয়ালি যে সাগরে নিম্নচাপ, এই জন্য সাগরে বোট দিয়ে ফেরত দিতে কোনো মাছ পায় না। আর আমাদের এই নদীতে এককাল টোটালি আর মাছ নাই। আর এইটা আমার প্রায় 37 বছর আমার গাড়ি বয়স, আমি দেখি না যে এইভাবে একেবারে শূন্য হয়ে যায় ইলিশ মাছ। ইলিশ মাছ কালকে মোটামুটি কিছু ছিল হালকা, আজকে হের অর্ধেক নাই, 3 ভাগ 1 ভাগ নাই, মাছ একেবারে খুবই সীমিত, বুঝলেন। শুনলেন, একেবারে সীমিত মাছ, একেবারে যে ইলিশ এখন বরিশালে এই মোকামে ঠিক এই সময় কিন্তু 1 থেকে 1,500 মন ইলিশ থাকার কথা। যেহেতু আজকে শ্রাবণ মাস চলমান চলছে এবং শ্রাবণ মাসে ইলিশ থাকার কথা। দেখেন এই যে ইলিশ যা আসছে তা খুব ছিটে ফোটা। এখানে কিন্তু 50 থেকে 60 মনে 100 মন আজকের ইলিশ আসবে কিনা সে নিয়ে কিন্তু আসলে ব্যবসায়ীরা চিন্তিত রয়েছেন। এবং আপনাকে দেখাই, যদি দেখেন এই যে পোর্ট রোডের এই সময় এই যে মৎস্য অবতরণ এই যে কেন্দ্র বা এই যে পাইকারি মাছের বাজারে, এখানে কিন্তু ঢোকা কিন্তু দায় হয়ে পড়তো। এখন যে ইলিশ আছে এবং আপনাকে যদি দেখাই যে ইলিশের সাইজ গুলো যদি দেখাই, দেখেন ছোট ছোট ইলিশ, একেবারে যে এই ইলিশ কিছু আসছে, সামান্য কিছু আসছে এবং আর কিছুক্ষণ পরও আর কিছু ইলিশ আসবে। কিন্তু এই ইলিশের যে সাইজ, এই সাইজের ইলিশ কিন্তু আসলে এখানে বিক্রি হওয়ার কথা না। এর চেয়ে ভালো সাইজের ইলিশ, বড় সাইজের ইলিশ এখানে থাকার কথা। এবং ইলিশের দর যা সাধারণ মানুষ যে কথা বলছে, তাতে করে ইলিশ কেনা তাদের জন্য খুব দুরূহ এবং দুষ্কর হয়ে পড়েছে। ঠিক এই সময় কিন্তু প্রচুর ইলিশ থাকার কথা এবং যার ফলে এই যে আপনার যে ইলিশ যে মৌসুম যখন থাকে, ইলিশ যখন এই যে জাটকা নিধনের সময়টা, ওই সময় কিন্তু বিভিন্ন ধরনের জাল ব্যবহার করে জেলেরা কিন্তু ওই সময় সেই জাটকা ধরে ফেলে। এবং আমরা দেখেছি যে ক্ষমতা পরিবর্তনের পরে এখানে যারা এক সময় যাদেরকে ব্লেম দেওয়া হতো, যারা জাটকা বা ছোট ছোট ধরনের ইলিশে তারা ধরে থাকে, তারা বিক্রি করে থাকে এই মোকামে, ঠিক তাদেরকে আবার যখন দেখছি যে আবার যারা ক্ষমতার পরিবর্তনের পরে আরো একদল এসছে, যারা এখন এইখানে কিন্তু এখন কিন্তু তারা আবার কিন্তু সেই জাটকা বিক্রি করছে, যার ফলে ইলিশের কিন্তু সংকট দেখা দিয়েছে। এই সংকট আসলে কিভাবে কাটবে সেটি কিন্তু চিন্তিত ব্যবসায়ী থেকে জেলে এবং থেকে এখানে শ্রমিকরা। মুন্নি। বিধান সরকার, আপনি আছেন, খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। বরিশালে 1 কেজি সাইজের ইলিশের মন ছাড়িয়েছে লাখ টাকা। এ বিষয়ে কথা বলতে বিধান সরকার বরিশাল থেকে যুক্ত ছিলেন। রাঙামাটির অতিবৃষ্টি ও উজান থেকে নামা ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা দ্রুত বাড়ছে। হ্রদের পানির স্তর নিয়ন্ত্রণ ও বাঁধের নিরাপত্তায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের 16টি জল কপাট খুলে দেওয়া হয়েছে।
কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান, বাঁধের নিরাপত্তায় শনিবার বেলা 11টায় স্পিলওয়ের 16টি জল কপাট খুলে দেওয়া হয়। প্রতিটি কপাট 6 ইঞ্চি করে খোলা হয়েছে। এতে প্রতি সেকেন্ডে 9000 কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। এই অবস্থায় সার্বক্ষণিক পানির উচ্চতা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এতে রাঙামাটির বাঘাইছড়ি, জুরাছড়ি, লংগদু ও বিলাইছড়ি উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা দ্রুত বাড়ছে, তাই হ্রদের পানির স্তর নিয়ন্ত্রণ ও বাঁধের নিরাপত্তায় জলবিদ্যুৎ কেন্দ্রের 16টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী উচ্ছিংছা রাখাইন। উচ্ছিংছা, কাপ্তাই হ্রদের পানি পরিস্থিতি আজ কেমন দেখছেন? জলকপাট খুলে দেওয়ায় জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার যে শঙ্কা তৈরি হয়েছে, এই নিয়ে প্রশাসনের ভূমিকা কি? মুন্নি, আপনি জানেন যে গতকাল 11টা 20 মিনিটে কিন্তু যে কাপ্তাই জল বিদ্যুৎ রয়েছে সেখানে 16টি জলকপাট থেকে 6 ইঞ্চি করে পানি ছেড়ে দেওয়া হয়েছে। সেইখানে 6 ইঞ্চি পানি যেহেতু ছেড়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কাপ্তাই যে লেকের পানি বেশি থাকার কারণে এখন কর্ণফুলী নদীতে যে পানি ছেড়ে দেওয়া হয়েছে সেখানে কিন্তু গতকালে এর আগের দিন কিন্তু মাইকিং করা হয়েছে। ওখানকার যারা বাস করছে কাপ্তাই কর্ণফুলীর আশপাশে, এবং ওখানে মাইকিং করা হয়েছে এবং সাইরেন বাজিয়ে সতর্ক করা হয়েছে যেন কোনো প্রকার যেন অপ্রীতি না ঘটে, সেই কারণে প্রশাসন পক্ষ থেকে মাইকিং করা হয়। এরপর আমি আপনাকে একটু বলি রাখি, যেহেতু কাপ্তাই হ্রদের যে পানি আসলে কিন্তু আমরা যদি বলি আসলে তেমন বাড়েনি, কারণ কাপ্তাই হ্রদের হচ্ছে মূলত হচ্ছে কাপ্তাই হ্রদের যে নাব্যতা আসলে দিন দিন কমে যাচ্ছে। মূলত বরাত হওয়ার কারণে, কাপ্তাই হ্রদের যে বরাত হওয়ার কারণে সেখানে কিন্তু আসলে পানি ফেঁপে উঠেছে বলে এমনটি আমরা জানতে পেরেছি যারা এখানকার বিশেষজ্ঞ রয়েছে তাদের কাছ থেকে। তবে এখানে মূলত হচ্ছে এখান থেকে বলা হয়েছে যে কাপ্তাই হ্রদে যে নাব্যতা ফিরিয়ে আনার জন্য মূলত হচ্ছে ড্রেজিংয়ের দরকার বলে এমনটি মনে করছে এখানকার যারা জড়িত আছে, এখানকার প্রশাসন এবং এখানকার সাধারণ মানুষ। আরেকটি আপনাকে জানিয়ে রাখি মুন্নি, এখানকার যেহেতু প্রতি বছরে যখন পানি বন্যায় মৌসুমে তখন কিন্তু বিভিন্ন এলাকা প্লাবিত হয়, বিশেষ করে কাপ্তাই হ্রদে, যেমন বিলাইছড়ি, লংগদু আশপাশে এবং রাঙামাটি শহরেও। সেক্ষেত্রে আসলে কিন্তু এখানে মূল বিষয় হচ্ছে খনন করার, যে নদী খনন করা দরকার, এবং কিছু কিছু জায়গায় কিন্তু খনন করা হলেও সেটা হচ্ছে এই মৌসুমে কিন্তু খনন করা হয়। যখন শুকনো মৌসুমে যদি খনন করা হয় তাহলে আরও নাব্যতা কমবে বলে এমনটি বলছে মুন্নি। উচ্ছিংছা, খবর রাখতে থাকুন, সঙ্গে থাকবেন। রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা দ্রুত বাড়ছে, এই বিষয়ে খবরাখবরে রাঙামাটি থেকে উচ্ছিংছা রাখাইন যুক্ত ছিলেন। পদ্মায় পানি বেড়ে নতুন করে ডুবে গেছে মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক। এতে সাময়িকভাবে লঞ্চ পারাপার বন্ধ রাখা হয়েছে। লঞ্চঘাটের সুপারভাইজার পান্নালাল জানান, শনিবার ভোর থেকে হঠাৎই পানি বেড়ে পন্টুনে ওঠার সংযোগ সড়ক তলিয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিষয়টি বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে জানানো হলে পন্টুনটি সরিয়ে উপরে তোলার কাজ শুরু হয়। বিআইডব্লিউটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানানোর পর তারা আমাদের বিকল্প একটা ব্যবস্থা করে দিচ্ছে। হাই ওয়াটারের একটা ঘাট তৈরি করতেছে, একটা পল্টন অলরেডি এসে গেছে, আর পর্যায়ক্রমে দ্বিতীয় এবং তৃতীয় পল্টনে আসবে, এবং এখান থেকে আমরা এখন যাত্রী পারাপার করার জন্য ব্যবস্থা করতেছি। হঠাৎ করে বেড়ে যাওয়া পদ্মা নদীর তীব্র স্রোতে দৌলতদিয়া পাটুরিয়ার ফেরি পারাপারে সময় লাগছে দ্বিগুণ। এতে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, আজ পদ্মা নদীর পরিস্থিতি কেমন দেখছেন? নদী তীরবর্তী ও পদ্মার চরাঞ্চলের নিম্নাঞ্চলে পরিস্থিতি কেমন দেখছেন? মুন্নি, আপনি জানেন রাজবাড়ী জেলাটি মূলত নদী বেষ্টিত একটি জেলা। এই জেলার আর 3 পাশে ঘিরেই কিন্তু রয়েছে নদী। সবচেয়ে বড় সীমানা ঘিরে রয়েছে পদ্মা নদী। পদ্মা নদীর যে সীমানা কিন্তু 56 কিলোমিটার এলাকা জুড়ে। আমরা গতকালকে বিকেলেও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী 24 ঘন্টায় এই জেলায় পদ্মার পানি কিন্তু 5 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। 5 সেন্টিমিটার বৃদ্ধি পেলেও পানি কিন্তু এখনো বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এখনো কিন্তু
কিন্তু বিপদসীমা অতিক্রম করেনি। এই যে পদ্মা নদীর পানি বৃদ্ধি, এই পানি বৃদ্ধির কারণে আমরা দেখেছি এরই মধ্যে রাজবাড়ীর দৌলতদিয়া থেকে পাংশা উপজেলা সেনগ্রাম পর্যন্ত নদী ঘেঁষে যে ইউনিয়নগুলো রয়েছে 9টি ইউনিয়ন, আর সেই 9টি ইউনিয়নের যে চরাঞ্চল রয়েছে সেই চরাঞ্চলগুলোতে কিন্তু পানি প্রবেশ করতে শুরু করেছে। এছাড়াও আপনি জানেন দেশের গুরুত্বপূর্ণ যে নৌরুট রয়েছে দৌলতদিয়া এবং পাটুরিয়া, এই দৌলতদিয়া পাটুরিয়া কিন্তু পানি বৃদ্ধির ফলে তীব্র স্রোত তৈরি হয়েছে এবং এই তীব্র স্রোতের কারণে ফেরিগুলোকে কিন্তু নদীর এপার থেকে ওপারে যেতে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগছে, যে কারণে কিন্তু যাত্রীরা কিন্তু কিছুটা ভয়ও থাকছে, আবার আর সময়টাও বেশি লাগছে। যাত্রীরা বলছে আসলে এই ভোগান্তিটা আসলে দূর হওয়ার নয়। আর ঘাট কর্তৃপক্ষ বলছে, বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে আমার কথা হয়েছে, বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে তাদের বর্তমানে বহরে 12টি ফেরি দিয়ে পারাপার তারা করছেন। যেহেতু স্রোত বেড়েছে, এটি আসলে একটি প্রাকৃতিক দুর্যোগ। ঘাট কর্তৃপক্ষ প্রাকৃতিক দুর্যোগকে কিন্তু তারা দোষ দিচ্ছেন, প্রাকৃতিক দুর্যোগের কথা তারা বলছেন। এছাড়া আমরা দেখেছি ঘাট এলাকায় যে 3টি ঘাট রয়েছে দৌলতদিয়া ঘাটে সচল, 3টি ঘাটেই কিন্তু প্রতিটি ঘাটে কিন্তু আপনি জানেন যে 3টি করে আবার স্তর থাকে, লো ওয়াটার, মিড ওয়াটার এবং হাই ওয়াটার। আমরা দেখেছি দৌলতদিয়ায় থাকা প্রতিটি ঘাটে কিন্তু মিড ওয়াটার এবং লো ওয়াটার থেকে সেই ঘাটগুলোকে কিন্তু হাই ওয়াটারে উত্তোলন করা হয়েছে, যে কারণে এই ঘাট এলাকায় তেমন কিন্তু কোনো ভোগান্তি বা কষ্ট নেই। এই ঘাট কর্তৃপক্ষ মনে করছে যেহেতু ঘাটগুলোকে তারা স্থানান্তর করেছে হাই ওয়াটারে, তারা স্বাভাবিকভাবেই মানুষকে পারাপার করে দিতে পারবে। মুন্নি। মেহেদী হাসান আপনি আছেন, খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। পদ্মা নদীর তীব্র স্রোতে দৌলতদিয়া পাটুরিয়ার ফেরি পারাপারে সময় লাগছে দ্বিগুণ, এই বিষয়ে কথা বলতে মেহেদী হাসান যুক্ত ছিলেন। পটুয়াখালীর কলাপাড়ায় সোনাতলা ও টিয়াখালী নদীর পানিতে তলিয়ে গেছে উপজেলার নিচু এলাকা। এরই মধ্যে 700 একর ফসলি জমি তলিয়ে দুর্ভোগে পড়েছেন অন্তত 2 লাখ মানুষ। শনিবার সকাল থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এ সময় জোয়ারে আন্ধারমানিক, রাবনাবাদ, টিয়াখালী, সোনাতলা ও খাপড়াভাঙা নদীর পানি 3-4 ফুট বেড়ে যায়। পশ্চিম লোন্দা এলাকায় ভাঙা বেড়ি বাঁধ দিয়ে পানি প্রবেশ করে অন্তত 300 বাড়ি তলিয়ে যায়। এছাড়া সদরপুরের ভাঙা স্লুইস গেট দিয়ে পানি প্রবেশ করে প্লাবিত হয় 7টি গ্রাম। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে ওই এলাকার সড়ক যোগাযোগ। এলাকার মানুষের অভিযোগ, জরুরি ভিত্তিতে ভাঙা স্লুইস গেট ও বেড়ি বাঁধ মেরামত না করায় আজ তাদের এই দুর্গতি। এই দেশের খুব করুণদৃষ্ট, পানি ঘাটে রাস্তাঘাট তলাইছে, পুকুরি মাছ পোনা সব তলাই গেছে। বৃষ্টির পানিও ভরপুর তলাই যাইতেছে, আমরা বিছলা ইচ্ছে রাখতে পারতেছি না। মেঘনায় জোয়ারের চাপ এবং তীব্র স্রোতে ভোলার ইলিশা লঞ্চ ঘাটে সিসি ব্লক বাঁধে ধস শুরু হয়েছে। এতে ঝুঁকির মুখে পড়েছে ইলিশা ফেরিঘাট, লঞ্চঘাট, মাছঘাট সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো। এলাকাবাসীর শঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ভাঙন ছড়িয়ে পড়তে পারে ভোলা শহর রক্ষা বাঁধ পর্যন্ত। কামরুল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন। 14 জুলাই ভোর থেকে সদর উপজেলার ইলিশা লঞ্চঘাটে শুরু হয়েছে সিসি ব্লকের ধস। জোয়ারের চাপে ভেঙে গেছে 4 স্তরের প্রায় 15 থেকে 20 মিটার এলাকার শত শত সিসি ব্লক। স্রোত বাড়ার সাথে সাথে বেড়েছে সিসি ব্লক ধসের মাত্রাও। এরই মধ্যে আরও প্রায় 10 মিটার এলাকায় বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। বিচ্ছিন্ন হয়ে গেছে ইলিশা লঞ্চঘাটের পন্টুন। বিআইডব্লিউটিএল লঞ্চঘাটে যাত্রী ওঠানামা বন্ধ ঘোষণা করেছে। মেঘনা নদী থেকে বালু কাটার কারণে আমাদের ভোলা ইলিশার যে বেরিবাতে বলক দেওয়া, বলক ডাব্বা এবং লঞ্চঘাট পর্যন্ত ডাব্বা ভাঙ্গিয়া নিচে চলে গেছে। ডাব্বা দেওয়ার পরে সেখান থেকে পল্টন নিয়ে আসছে, ওই আমাদের যে পল্টনটা রাখছে ওই পল্টন নাইন লঞ্চ ঘাট দিছে, ওই পল্টন সেখানে রয়ে গেছে, যাত্রী উঠতে পারে না, নামতেও পারে না। বলক ডাব্বা বেরি ভাঙ্গিয়া গেলে বলে শেষ। এরই মধ্যে কয়েকটি দোকান নদীতে ভেঙে গেছে। ঝুঁকিতে থাকা দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে। নদী ভাঙনের মাত্র 20 মিটার দূরেই রয়েছে ভোলা শহর রক্ষা বাঁধ। এতে উদ্বেগ বেড়েছে শহরবাসীর। এই দোকানটা 2-3 লাখ টাকার সম্পদ গেছে, ওই দোকানটার 4-5 লাখ টাকার সম্পদ গেছে, এর নিরুপায়। বিগত বছর থেকে কিন্তু আমরা ভাঙনের শিকার ইলিশাবাসী, তো আবার ব্লকগুলো কিন্তু আমাদের আবার করে দিয়েছেন। তারপর এই বর্ষার নতুন স্রোতের কারণে কিন্তু ব্লকগুলো আবার ডেবে যাচ্ছে। ভাঙ্গা দেখতে আমরা আতঙ্কিত, এখানে আমাদের বাড়িঘর আছে, বড় বড় বিল্ডিং হয়েছে, বাজার টাজার অনেক কিছু, মাদ্রাসা, স্কুল, এগুলার সবগুলার তো একটা ভয়।
ভাঙন এলাকা পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। এখানে যেহেতু লঞ্চ ঘাট আছে, তো লঞ্চ ঘাটে প্রচুর যাত্রী ওঠানামা করে, এখানে আমরা এটা মনে করছি এটা ঝুঁকিপূর্ণ এবং যে কোনো সময় একটা দুর্ঘটনা করতে পারে। এর প্রেক্ষিতে আমরা বিএডব্লিউটি এবং জেলা প্রশাসনকে অবহিত করেছি এবং ওনারাও আন্তরিকভাবে সহযোগিতায় দ্রুততম সময়ে এখানে লঞ্চ ঘাটটি বন্ধ করে অন্যত্র সরাইয়ে স্থানান্তর করা হয়েছে। এলাকার লোকজন জানান এর আগে 2023 ও 2024 সালে একাধিকবার একই পয়েন্টে সিসি ব্লকের ধস দেখা দেয়। হাসান আহমেদ, ৭১। বান্দরবানে এবারে বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ২,০০০ কৃষক। বন্যার পানি নেমে যাওয়ায় পরে দৃশ্যমান হয়েছে পচে যাওয়া চারা, কাদামাটি আর নষ্ট ফসলের স্তূপ। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ার শঙ্কা করছে কৃষি বিভাগ। জহির রায়হানের তথ্য ছবিতে প্রতিবেদন। কদিন আগেও যে জমিতে ছিল সবুজের সমারোহ, সেখানে এখন শুধু কাদামাটি। পচে গেছে আমনের বীজতলা, নষ্ট হয়েছে আউশ ধান, ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রীষ্মকালীন শাকসবজি আর পাহাড়ি ফলের বাগান। বান্দরবানের কৃষকরা জানান টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে বিভিন্ন পাহাড়ি এলাকা, এতে নষ্ট হয়েছে ফসল। বহুদিন পর মানে জ্বর টানা বন্যার আর তো কিছু নাই, সব ব্যবসা অনেক পানি জমেছিল, ওই খাল দিয়ে যাইতে পারে না, সেজন্য অনেক গাছ নষ্ট হয়ে গেছে। শসা খেতে নষ্ট হয়েছে, এক সপ্তাহ ধরে পানি নিচে ডুবে আছে। কৃষকদের অভিযোগ, প্রাকৃতিক দুর্যোগে প্রতি বছরই ফসলের ক্ষতি হয়, কিন্তু ক্ষতির তুলনায় সরকারি সহায়তা থাকে সীমিত। শসা ওই কি বলে ফুলও পচে গেছে, আর যে আসছিল শসার আসছিল এগুলো পচে গেছে, শাকও মরে গেছে। আরাং টারাং গ্যাস ফার্স্ট এখন অনেক দাম, এই নুডা তেয়াইন তুলি নুভাজুম মুড়ি দিও এখন। টানা কয়েকদিন বৃষ্টিতে একদম সব নষ্ট হয়ে গেছে। আমরা চাই আমাদের সরকার আমাদেরকে কিছু সহযোগিতা করো। কৃষি বিভাগের হিসেবে এখন পর্যন্ত আনুমানিক ২,০০০ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। নষ্ট হয়েছে প্রায় ২৫ হেক্টর জমির ফসল। তবে অনেক এলাকায় এখনো পানি পুরোপুরি না নামায় প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। গ্রীষ্মকালীন শাকসবজি এবং পাহাড়ি যে ফল বাগান যেগুলি আছে সেগুলি ক্ষতিগ্রস্ত হয়। প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র নিরূপণ করার পরে এটা আমরা দেখবো, এটা হয়তো বাড়তেও পারে। এদিকে কৃষকদের দাবি, এখন ঘুরে দাঁড়াতে ক্ষতিগ্রস্তদের শুধু বীজ বা সার দিলেই হবে না, পাশাপাশি সহজ শর্তে কৃষি ঋণ নিশ্চিত করতে হবে। বনশ্রী হালদার, ৭১। এক রাতে কবর থেকে উধাও ৯ জনের মরদেহ। ঘটনা গাজীপুর কালিয়াকৈরের টেকির বাড়ি এলাকায়। গ্রামবাসী বলছে ১৫ তারিখ রাতে সবাই যখন আর্জেন্টিনা খেলা দেখায় ব্যস্ত, তখনই এই চুরির ঘটনা ঘটে। তথ্য প্রযুক্তির সহায়তায় দায়ীদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। সুমন তারভিরের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন এসে বাপ্পি। মোহাম্মদ পরশ আলী ৭ বছর বয়সী ছেলেকে হারিয়েছেন ২০ বছর আগে, আর বাবা চলে গেছেন বছর ২ হলো। কাজের ফাঁকে সে সময় পেলেই ছুটে আসেন বাবা ছেলের কবর জিয়ারতে। আমার ছেলেও মারা গেছে, ওই জায়গায় রাখছিলাম। আমার ছেলের কবরও মানুষই খুঁজছাল না কি খুঁজছাল বলতে পারবো না। তখন আমরা ভাই বোন আমরা এইসব জায়গায় আমরা করলাম, দেখে থেকে গেলাম। যাই হোক, আমার আব্বা এটা ঠিক আছে। তবে প্রিয়জন হারানো অনেক মানুষ বঞ্চিত হচ্ছেন সেই ভাগ্যটুকু থেকেও। এমন এক রাষ্ট্র কিংবা সমাজ কাঠামোয় আমাদের বসবাস, যেখানে কবরেও আপনি নিরাপদ নয়। এই যে কবরগুলো দেখা যাচ্ছে, এর ওপরের শুধু কাঠামোগুলোই আছে, ভেতর থেকে গায়েব হয়ে গেছে সব দেহ অবশেষ। গাজীপুরের কালিয়াকৈরের প্রত্যন্ত গ্রাম এই টেকিবাড়ি চাঁদপুর। শুক্রবার হলেই এখনো দল বেঁধে মানুষ আসেন তাদের কবরস্থানে, চলে যাওয়া আপন মানুষদের জন্য একটু দোয়া পড়তে। যখন যারা দেখছে যে যার আত্মীয় নেয় এই লাশটা নিয়ে গেছে, তারা যে তাদের যে আবেগ প্রবণ কান্না, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতন না। অনেকেরই মা আছে, বাপ আছে, বোন আছে, সবারই এখানে আসল ঠিকানা। এখানে এসে যদি আমরা না পাই তাহলে তো আসলে খুবই দুঃখজনক। মরার পরে নিরাপদ স্থান হলো কবর, সেখানেও যদি আমরা নিরাপত্তা না পাই, আমরাও একদিন মরে যাব, আমরাও একদিন থাকবো না, আমাদের নিরাপত্তা কই? বুধবার রাতে সবাই যখন আর্জেন্টিনার খেলা দেখায় ব্যস্ত, তখনই মরদেহ চুরি করা হয় বলে ধারণা গ্রামবাসীর। বাঁশ দিয়া তাদের ধারা দেয়, তারপরে মাটি ওখান থেকে এক হাত ছোঁয়াত উপরে ওটার লাশ নিয়ে গেছে।
কাজ করতে আসছে, এখানে জঙ্গল পরিষ্কার করতে আসছে। ওই সময় তারা দেখতে পেলো যে কবরগুলো সব খোঁড়া এবং কোনো কবরেই এখানে 5টা মহিলা কবর এবং হচ্ছে 4টা পুরুষ কবর, কোনো কবরের মধ্যেই লাশ নেই। এলাকার লোক তো সবাই খেলা নিয়ে ব্যস্ত ছিল মোটামুটি, মানুষ তো এটা চিন্তাই করে না যে আপনার কবরস্থান থেকে এভাবে লাশ গুম হয়ে যাবে, লাশ নিয়ে যাবে, কঙ্কাল নিয়ে যাবে। যেহেতু রাত্রে খেলা ছিল, আমাদের যেটা মনে হয় যে ঘটনাটা আসলে রাতের বেলা হয়েছে, সবাই খেলা নিয়ে যখন ব্যস্ততা ছিল। এর আগেও গ্রামটির আশেপাশের কবরস্থান থেকে একই ধরনের ঘটনার নজির রয়েছে। পুলিশও বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে। বেনুপুরের ওইদিকে একটা কবরে থেকে 19টা লাশ নিয়ে গেছে। আগে শুনছি যে এখান থেকে একটা নিচে, ওই বান্দাবাড়ি থেকে একটা নিচে। এই সংঘবদ্ধ চক্রটা এইগুলা নেওয়ার আমার মনে হয় তারা দীর্ঘদিন ধরে এটা পরিকল্পনা ছাড়া নেয় নাই। এর আগে নাকি একটা হয়েছিল মৌচাকের দিকে, এটা হয়েছে প্রথমে। আমরা চেষ্টা অব্যাহত আছে আমাদের। দেশের বিভিন্ন মেডিকেল কলেজে একাডেমিক শিক্ষার অংশ হিসাবেই মানব কঙ্কালের একটি বড় চাহিদা রয়েছে। বিভিন্ন অনলাইনে গ্রুপ খুলে প্রকাশ্যে চলে এসবের কেনা বেচাও। সুমন তানভীর, ৭১, গাজীপুর। ঠাকুরগাঁওয়ে উদ্বেগজনক হারে বাড়ছে অনলাইন জুয়া আসক্তি। টাকা হারিয়ে ঋণগ্রস্ত হয়ে অনেকে আত্মহত্যা করেছেন, ভেঙে যাচ্ছে সংসার। এই পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েছেন অভিভাবকরা। তারা দ্রুত অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তানভীর হাসান তানুর তথ্য ছবিতে প্রতিবেদন। ঠাকুরগাঁও সদর উপজেলার ভুজারিপাড়া গ্রামের নাহিদ রানা অনলাইন জুয়ার নেশায় পড়ে বারবার টাকা হারাচ্ছিলেন। শেষ পর্যন্ত হতাশা আর ঋণের চাপ সইতে না পেরে আত্মহত্যা করেন। খালি আমার সন্তান নাই, বৌমা নেই, সন্তান নেই, তার নাতিপুতি কেউ নেই। আমরা চাই আর কোনো মার বুক যেন খালি না হয়, এভাবে অনলাইন জুয়া যেন বন্ধ করে দেয়। নাহিদের মা চান অনলাইন জুয়ার নেশায় পড়ে আর যেন কোনো মা বাবা সন্তান হারা না হয়। তিনি অনলাইনে জুয়া বন্ধের দাবি জানিয়েছেন। অনলাইন কেচিনো খেলে আত্মহত্যা করলো, ওর একটা বাচ্চা ছিল, সেই বাচ্চাটা এতিম হয়ে গেল, বউটা স্বামী ছাড়া হয়ে গেল। অসংখ্য মানুষ অনলাইন জুয়া খেলে জীবন নষ্ট করতেছে, ঘরে ঘরেই বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে। শুধু নাহিদ নন, চলতি বছরের জানুয়ারি থেকে এই পর্যন্ত ঠাকুরগাঁওয়ে অনলাইন জুয়ায় টাকা হারিয়ে বেশ কয়েকটি আত্মহত্যার ঘটনা রেকর্ড করেছে পুলিশ। যেমন সদর উপজেলার হরিহরপুর নয়াপাড়ার মনির হোসেন, শহরের পূর্ব হাজিপাড়ার সাদিকুল ইসলাম এবং বালিয়াডাঙ্গি উপজেলার রাজিউর রহমান রাজু। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন ও আতঙ্কিত অভিভাবকরা। অনলাইন খেলাটাতে লোক ধ্বংস হয়ে যাচ্ছে, বহু লোকে ধ্বংস। এই অনলাইনের জুয়া খেলাটা তো খুবই খারাপজনক। এটা প্রতিটা পরিবারই ঝলপাল যেগুলা মানে না লুকা খেলা, তারা ধ্বংস হয়ে যাচ্ছে। আগে তো শহরে ছিল, শহর থেকে বর্তমানে গ্রাম, গ্রাম থেকে ইউনিয়ন পর্যায়ে, আর বর্তমানে এমন অবস্থা দাঁড়াইছে যে এটা মনে করেন যে একবারে মাদক আসক্তর মতো হয়ে গেছে জিনিসটা। পুলিশ জানিয়েছে এই বছর অনলাইন জুয়া আইনে জেলায় 2টি মামলা হয়েছে, এতে গ্রেফতার হয়েছেন 3 জন। আমরা সবাইকে অনুরোধ করি যে এর ভয়াবহতা সম্পর্কে তুলে ধরার জন্য, যাতে মানুষ এই পথে পা না বাড়ায়। এবং আমরা অবশ্যই কেউ যদি আমাদের কোনো তথ্য দিয়ে থাকে, আমরা তাদেরকে অনুরোধ করি এরকম কোনো যদি তথ্য থাকে তাদের অবশ্যই আমাদেরকে জানায়, আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। বিশেষজ্ঞরা বলছেন অনলাইনে সহজে টাকা জেতার নেশায় পড়ে হারিয়ে যাচ্ছে বহু তরুণের জীবন। তাই আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত সচেতনতাই পারে এই ভয়াবহ সামাজিক ব্যাধি থেকে তরুণদের রক্ষা করতে। বনশ্রী হালদার, ৭১। সিরাজগঞ্জের জাতীয় জুট মিল দীর্ঘদিন বন্ধ থাকায় নষ্ট হচ্ছে কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ। থমকে আছে হাজারো শ্রমিকের জীবন। অথচ বন্ধ মিলটি দেখভালের জন্য 212 জন কর্মকর্তা কর্মচারীর বেতন, বিদ্যুৎ বিল সহ সরকারকে দিতে হচ্ছে 65 থেকে 70 লাখ টাকা। জুট মিলটি পুনরায় চালুর দাবি এলাকার মানুষের। ইউসুফ দেয়ান রাজুর তথ্য ও ছবিতে প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন বেলাল হোসেন। সিরাজগঞ্জের রায়পুরে 75 একর জায়গা জুড়ে বিশাল এই জুট মিলে একসময় ছিল হাজারো শ্রমিকের কর্মচাঞ্চল্য। সেখানে আজ শুধুই নীরবতা। ধুলা আর মরিচায় নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। 1960 সালে প্রতিষ্ঠা হয়ে পরবর্তীতে এটি জাতীয়করণ হয়। কর্মকর্তাদের দুর্নীতি সহ নানা জটিলতায় লোকসানের মুখে পড়ে 2007 সালে উৎপাদন বন্ধ হয় কারখানাটির। 2011 সালে আন্দোলনের মুখে পুনরায় চালু হলেও 2019 সালে আবার বন্ধ হয়। 2022 সালে কুষ্টিয়ার রশিদ গ্রুপ মিলটি ভাড়া নিয়ে কাজ শুরু করেছিল, কিন্তু মাত্র 2 বছরের মাথায় 2024 সালে আগস্ট মাসে
বেতন বোনাস বকেয়া রেখেই মিলটি আবারও বন্ধ করে দেওয়া হয়। আমরা যে একটা কথা বলবো যে আমাদের কি জন্য বন্ধ করলেন, কি জন্য বাইকেরা দিতেছেন, কোনো কথা শুনলেন না। প্রশাসন দিয়ে আমাদের হাসিনা সরকার, সরকারি সরকার বাইকেরা দিল। বাইকেরা দেওয়ার পরে আমরা বহুত আন্দোলন সংগ্রাম করছি। তারপরে বলছিল যে আপনাদের পাওনা টাকা দেবো করে আমাদের আর কোনো টাকা দেয় নাই। রায়পুর, মাসিমপুর, মাহমুদপুর, কান্দাপাড়া এখানকার যে দিনমজুর লোকজন ছিল তারা কিন্তু আজকে রাস্তার পথে পড়ে গেছে। মালিকানাই হোক আর সরকারি তরফের থেকে হোক, একটু চালু করলে আমরা নিঃশ্বাস ফেলাইতে পারি। এদিকে মিলটি বন্ধ থাকলেও এর দেখভালের জন্য প্রতি মাসে প্রায় কোটি টাকা দিতে হচ্ছে সরকারকে। আমরা শ্রমিক জান উত্তরবঙ্গের একটাই ঝুট মিল, আমরা জানি এই ঝুট মিলের লোকজন আমরা জান চাকরি করে খেয়ে আমরা বাঁচতে পারি। আমরা বোনাস না দিয়ে আমরা রাইতে বার করে দিছে এই মিল থেকে, আমাদের মিলটি খুলে দিক, আমরা কাজ করে খাবো। বন্ধ মিলটি চালু করতে বিজেএমসি থেকে লিজ দেওয়ার চেষ্টা চলছে বলে জানান মিলের বর্তমান মহাব্যবস্থাপক। সার্বিকভাবে সহযোগিতা করার প্রয়োজন হলে সেটা আমি করব। আমার দিক থেকে এটা আমি চাই যে চালু করব। আর দ্রুত মিলটি চালুর মাধ্যমে আবারও উৎপাদন শুরুর দাবি এলাকার ব্যবসায়ী নেতাদের। মানববন্ধনের মাধ্যমে, সংবাদপত্রের মাধ্যমে যদি কওমি জুট মিল চালানো না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য। জীর্ণ ভবন আর মরিচা ধরার যন্ত্র নয়, এই কারখানা আবারও জেগে উঠুক এমনটাই প্রত্যাশা হাজারো শ্রমিক ও এলাকাবাসীর। পিন্টু হাজং, ৭১। ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি খাদ্য গোদামে জায়গার অভাবে বোরো মৌসুমীর ধান চাল সংগ্রহ চলছে ধীর গতিতে। টানা বৃষ্টির কারণে চট্টগ্রামের কেন্দ্রীয় সংরক্ষণাগারে সরবরাহ করতে না পারায় এই সংকট দেখা দিয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যেই সংগ্রহ কার্যক্রম শতভাগ সফল হবার ব্যাপারে আশাবাদী খাদ্য বিভাগ। জালালউদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। ধারণ ক্ষমতার চেয়ে বেশি খাদ্যশস্য মজুত থাকায় নতুন করে ধান ও চাল রাখার জায়গা নেই ব্রাহ্মণবাড়িয়ার সরকারি খাদ্য গুদামে। চাল ভর্তি ট্রাকগুলো গুদামের সামনে দীর্ঘ সময় অপেক্ষা করছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম কেন্দ্রীয় সংরক্ষণাগারে জায়গা সংকট দেখা দিয়েছে। এতে সেখান থেকে খাদ্যশস্য সরিয়ে নেওয়া যাচ্ছে না, যার প্রভাব পড়েছে বিভিন্ন জেলার খাদ্য গুদামে। ধান বা চাল জমা দিতে গিয়ে চালকল মালিকরা ভোগান্তি পোহাচ্ছেন। সংগ্রহ করে আমরা ক্রাশিং করছি, ক্রাশিং করে এখন আমরা এখানে খাদ্য গুদামে আমরা দিছি। তো মাল যে পরিমাণে যাওয়ার কথা ওইভাবে আমরা যাচ্ছে না, আমরা কিছু ড্যামেজ খাচ্ছি। এটা বেসিক্যালি বৃষ্টির কারণে। চাউল নিয়ে এসেছি আশুগঞ্জ থেকে, এই গোডাউনের জায়গা নাই, আর চট্টগ্রাম জায়গায় আসতেছে না। গাড়ি আসলে মাল নামে, আর না আসলে মাল নামে না। তো এই 7 দিন ধরে এখানে আছি, আমাদের মাল আনলোড হইতেছে না, ঝড় বৃষ্টির মধ্যে অনেক কষ্টের মধ্যে আছি। এদিকে খাদ্য বিভাগ জানিয়েছে 31 আগস্ট পর্যন্ত সংগ্রহ কার্যক্রম চালু থাকায় লক্ষ্যমাত্রা অর্জনে কোনো সমস্যা হবে না। মিল মালিকদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে। ওনারা 31 আগস্ট পর্যন্ত দেওয়ার যেহেতু সুযোগ আছে, ওনারা ধাপে ধাপে চাল দিবে, আমাদের লক্ষ্যমাত্রা পূরণ হবে এবং ওনাদেরও ক্ষতি হওয়ার মতো সম্ভাবনা আমরা দেখছি না। আমাদের নির্ধারিত সময়ের আগে আমরা ইনশাআল্লাহ লক্ষ্যমাত্রা পূরণ করব। বোরো সংগ্রহ মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় সরকারিভাবে 10টি খাদ্য গুদামের জন্য ধান চাল সংগ্রহ চলবে। শান্তা ইসলাম, ৭১। ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি খাদ্য গোদামে জায়গার অভাবে বোরো মৌসুমীর ধান চাল সংগ্রহ চলছে ধীর গতিতে। সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জালালউদ্দিন রুমি। রুমি, কেন বোরো মৌসুমীর ধান চাল সংগ্রহ ধীর গতিতে হচ্ছে, এ নিয়ে কি বলছেন সংশ্লিষ্ট কর্তারা? এছাড়াও এ বিষয়ে মিল মালিকরা কি বলছেন? মুন্নি, আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়া শিমুলকান্দি এলাকার সরকারি খাদ্য গুদামের সামনে। আপনি জানেন যে ব্রাহ্মণবাড়িয়ায় কিন্তু 10টি খাদ্য গুদাম রয়েছে। এগুলোর ধারণ ক্ষমতা 21,500 মেট্রিক টন, সর্বোচ্চ এখানে 27,800 মেট্রিক টন পর্যন্ত ধান চাল সংগ্রহ করা যায়। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে এখানে যে পরিবহন সংকটের কারণে এখানকার যে সংগৃহীত ধান চাল তারা কেন্দ্রীয় খাদ্য গুদামে সরবরাহ করতে পারছে না। এতে করে স্থান সংকুলনের অভাবেই কিন্তু মূলত এই সমস্যা তৈরি হয়েছে। আমি কথা বলেছিলাম জেলা খাদ্য নিয়ন্ত্রকের সাথে,
তিনি আমাকে বলেছেন যে সরকারিভাবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এবার জেলায় ধান চাল মিলে 87,000 মেট্রিক টন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তার মধ্যে 70,000 মেট্রিক টন কিন্তু কেন্দ্রীয় সংরক্ষণাগারে প্রেরণ করতে হয়। আমি আপনাকে একটু এখানকার চিত্রটা একটু দেখাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন এখনো কিন্তু এই যে খাদ্য গুদাম এলাকায় 15 থেকে 20টি ট্রাক কিন্তু চাল নিয়ে এখানে অপেক্ষা করছে। এখানে যারা আছেন, আমি মিল মালিকদের সাথেও কথা বলেছি, তারা বলছেন যে ট্রাকগুলো এখানে 5 দিন থেকে সর্বোচ্চ 10 দিন পর্যন্ত কোনো ট্রাক এখানে চাল নিয়ে অপেক্ষা করছে। এতে করে কিন্তু তাদের পরিবহন ব্যয় বেড়ে যাচ্ছে এবং তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ বিষয়ে আমি জেলা খাদ্য বিভাগের একজন কর্মকর্তার সাথে আমি কথা বলেছিলাম। তিনি আমাকে বলেছেন যে যেহেতু এখানে কিন্তু মে মাসের 3 তারিখ থেকে এখানে ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে এবং চলবে 31শে আগস্ট পর্যন্ত। যেহেতু এখনো অনেক সময় বাকি আছে, তারা শতভাগ আশাবাদী যে এখানে ধান চাল সংগ্রহ কার্যক্রম সফল হবে। আপনি জানেন যে এখানে কিন্তু জেলার যে 151টি যে চাল কল রয়েছে, চাল কল মালিকদের কাছ থেকে চাল এবং কৃষি বিভাগের নিবন্ধিত যে কৃষক রয়েছেন তাদের কাছ থেকে ধান সংগ্রহ করা হচ্ছে। আপনি আছেন, খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। ব্রাহ্মণবাড়িয়া সরকারি খাদ্য গুদামে জায়গার অভাবে বোরো মৌসুমের ধান চাল সংগ্রহ চলছে ধীর গতিতে। এই বিষয়ে খবরাখবর নিয়ে জালালউদ্দিন রুমি যুক্ত ছিলেন। 71 একটি গোষ্ঠী আমাদের মা বোনদের তুলে দিয়েছিল পাক হানাদার বাহিনীর হাতে, আর বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য বুদ্ধিজীবীদের তুলে দিয়েছিল হত্যা করার উদ্দেশ্যে। দেশের ভালোর জন্য সেই রাজাকারদের বর্জন করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। শনিবার বিকেলে নরসিংদী মনোহরদীর গাংকুলকান্দি ভূঁইয়া বাজার মাঠে মেধাবৃত্তি ও সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র হচ্ছে, তাই শিক্ষার্থীদের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান তিনি। নবদিগন্ত ক্লাবের চেয়ারম্যান প্রফেসর মোস্তাক আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে 40 জন শিক্ষার্থীকে মেধাবৃত্তির ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী। এই স্বাধীনতার বিরুদ্ধে রাজাকারগিরি করেছে, তারা আমাদের মা বোনদের তুলে নিয়ে ধরে দিয়েছে পাক হানাদার বাহিনীর হাতে। আমাদের বুদ্ধিজীবীদের ধরে নিয়ে দিয়েছে হত্যা করার জন্য। যে রাজাকার নামে রাজনৈতিক গোষ্ঠীকে আমাদের বর্জন করতে হবে। দেশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে যে অনিয়ম ও দুর্নীতি হয় তা রোধ করতে পারলে দেশ বদলাতে সময় লাগবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী 3 আসনের সংসদ সদস্য বরকতুল্লাহ বুলু। শনিবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দিয়ে তার ব্যক্তিগত তহবিল থেকে শিশু ওয়ার্ডের জন্য 3টি এসি হস্তান্তর করে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, একজন চিকিৎসক সরকারিভাবে নিয়োগ পাওয়ার পর অন্তত 2 বছর নিজ উপজেলায় সরকারি হাসপাতালে জনগণকে স্বাস্থ্যসেবা দেবেন, অন্যথায় তাদের সনদ বাতিলের হুঁশিয়ারি দেন এই সংসদ সদস্য। শিক্ষা খাতে যে দুর্নীতিটা হয় আর স্বাস্থ্য খাতে যে দুর্নীতি হয়, দুর্নীতি পুলিশ সমস্ত প্রশাসন অন্যান্য সব মিলে এর ধারে কাছে না। অতএব আমরা সর্বোচ্চ শিক্ষিত লোকেরাই শিক্ষা খাতে আছেন আর সর্বোচ্চ শিক্ষিতরাই ডাক্তারের পেশায় আছেন। অতএব আমরা আমাদের মানসিক অবস্থাটা যদি পরিবর্তন করি, এই দেশ পরিবর্তন হতে বেশিক্ষণ লাগবে না। শুধু কৃষি পণ্য দিলে হবে না, পানি না পেলে কৃষক কিভাবে কৃষি ফলাবে, তাই কৃষি পণ্য সুবিধার্থে প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচি হাতে নিয়েছেন বলে জানান জাতীয় সংসদের হুইপ ও নাটোর 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শনিবার বেলা 12টার দিকে নাটোর সদর উপজেলার হলরুমে এডিপির অর্থায়নে কৃষি পণ্য বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশের কৃষক সকল সরকারি সুযোগ সুবিধা ভোগ করবে। এই সময় 1200 কৃষকের মাঝে বীজ ও সারসহ যন্ত্রপাতি বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, নাটোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আজহার আলী, সদর উপজেলার কৃষি কর্মকর্তা নীলিমা জাহান সহ অনেকে। এই কৃষি পণ্য ফলানোর জন্য তারেক রহমানের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল কাটা
কর্মসূচি মানুষ ভুলে গেছিল, সেই খাল কাটার কর্মসূচি নতুন করে উনি চালু করেছে। কারণ খালি কৃষি পণ্য ফলাতে গেলে পানি দরকার, আর পানির ব্যবস্থা যদি সরকার না করে তাহলে কৃষক কিভাবে কৃষি ফলাবে, ফলন বাড়াবে, কিভাবে ফলন করবে? অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচনে চোখ সরকারি দল বিএনপির। অন্যদিকে মাঠ পর্যায়ে রাজনীতির নিয়ন্ত্রণ আর উন্নয়নের ধারা বজায় রাখতে বেশি সংখ্যক পদে জিততে চায় তারা। সম্প্রতি দলটির সর্বোচ্চ ফোরাম স্থায়ী কমিটিতে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। দলটির একজন নীতি নির্ধারক জানান, এ নিয়ে দিক নির্দেশনা দিয়েছেন শীর্ষ নেতৃত্ব। বিশ্লেষকরা বলছেন, সবাই অংশগ্রহণ করলে বিতর্কমুক্ত হবে স্থানীয় নির্বাচন। মাহিলা ইসলামের প্রতিবেদন। শপথ করিতেছি যে সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্তার সহিত পালন করিব। অনেকদিন ধরে স্থানীয় সরকারের বিভিন্ন পদে নির্বাচিত প্রতিনিধি নেই। অনেক স্থানেই প্রশাসক দিয়ে কাজ চালাতে হচ্ছে। তবে ইউপি, উপজেলা ও জেলা পরিষদ কিংবা পৌরসভা আর সিটি কর্পোরেশনের নির্বাচনের দিকেই হাঁটছে নির্বাচন কমিশন। এ নিয়ে গ্রিন সিগন্যাল আছে সরকারেরও। গত 11 জুলাই বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনে কোন কৌশল নেওয়া হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বেশ কিছু নির্দেশনাও দেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একজন নীতি নির্ধারক বলছেন, ঠিক কি কথা হয়েছে স্থায়ী কমিটিতে। গত মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের সংগঠনগুলোকে তৃণমূল পর্যায় থেকে ঢেলে সাজানোর জন্য সামনে লোকাল ইলেকশন আছে, লোকাল ইলেকশন নিয়ে আলোচনা হয়েছে। লোকাল ইলেকশনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। সরকারে থাকলে যে কোনো খারাপ নির্বাচনের দায় আসে ক্ষমতাসীনদের দিকেই। অন্যদিকে স্থানীয় পর্যায়ে রাজনীতির আধিপত্য এবং উন্নয়নের ধারা বজায় রাখতেই বিজয়েরও বিকল্প নেই। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও পোর খাওয়া এই রাজনীতিবিদ বলছেন, দুয়ের সমন্বয় করেই এগিয়ে যাবেন তারা। সরকারের পক্ষ থেকে তো বলাই হয়েছে যে আমরা দ্রুতই স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাচ্ছি। তো নির্বাচন হবে, এটা তো এখন নির্বাচন কমিশনের বিষয়। তারা শিডিউল ঘোষণা করবে, তারপর সব অংশগ্রহণ করবে। মানে স্বাভাবিকভাবে এখন তো আর কারো মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হবে না। আর কিভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে তার একটি রেসিপি দিলেন বিশ্লেষকরা। সরকার যদি রাজনৈতিকভাবে হস্তক্ষেপ না করে, এখন সে যদি বিএনপি যদি মনে করে সব তার দলের হইতে হবে স্থানীয় সরকার, তাহলে তো প্রবলেম। তার জন্য একটা বড় চ্যালেঞ্জ হলো যে আওয়ামী লীগের, ধরো যে আওয়ামী লীগ সমর্থক কেউ নির্বাচন যদি করতে দিবে কি। গত দশকে স্থানীয় সরকার নির্বাচন মানেই ছিল সহিংসতা আর ভোট কারচুপির মহোৎসব। অন্যদিকে আগে দলীয় প্রতীকে হলেও এবার নির্দলীয়ভাবে হবে নির্বাচন। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, গণভোট মানতে জনগণই সরকারকে বাধ্য করবে। বিকেলে বরিশালের হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দানে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বিরোধী দলীয় নেতা এসব কথা বলেন। বিধান সরকারের প্রতিবেদন। শনিবার দুপুর 2টার দিকে বরিশাল নগরের হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে শুরু হয় সমাবেশ। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সরকারকে উদ্দেশ্য করে বলেন, যারা গণভোট মানে না তারা গণতন্ত্রের শত্রু। তাই সময় থাকতে সরকারকে জনগণের রায় মেনে নিতে হবে। সাফ কথা, গণভোটের গণরায় মানতেই হবে। যারা জনগণের ভোট মানে না, এরা গণতন্ত্র মানে না, এরা গণতন্ত্রের শত্রু। আমরা চাই না এই সরকারকে আমরা গণতন্ত্রের শত্রু বলি। দেরিতে হলে আমরা অনুরোধ করব, ফিরে আসুন, ফিরে আসুন, জনগণের রায়ের প্রতি আপনারা সম্মান প্রদর্শন করুন। সমাবেশে কর্নেল অলি আহমেদ বলেন, ফাঁসির দড়ি প্রস্তুত রাখা হয়েছে। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধীদের ফাঁসিতে ঝুলতে হবে। আমরা তার উদ্দেশ্যে এটাই বলবো, তোমার জন্য আর হাসিনার জন্য ফাঁসির রশি ভালো ঘি দিয়া মালিশ করে আমরা প্রস্তুত রাখবো। এটা শ্বশুর বাড়িও না, বাপের বাড়িও না,
যদি ফাঁসির কাস্টে ঝুলতে চাও আসতে পারো। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সব গণহত্যাকারীদের বিচার করতে হবে। জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সেজন্য সবাইকে রাজপথে নামার আহ্বান করেন তিনি। আমাদের রাজপথে সংগ্রাম গড়ে তুলতে হবে, কারণ আমরা মনে করি এই জুলাই বিপ্লব যারা জীবন দিয়েছে, যারা শাহাদাত বরণ করেছে, তাদের আত্মত্যাগকে আমরা কোনোভাবেই বৃথা যেতে দেব না। জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াজ্জম হোসেন হেলালের সভাপতিত্বে এই সমাবেশে 11 দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারা বক্তৃতা করেন। বিধান সরকার, 71, বরিশাল। খুলনা বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। সকালে ক্যাম্পাসের অদম্য বাংলা চত্বরে জুলাই আন্দোলনের স্থির চিত্র প্রদর্শনীর উদ্বোধন করে শুরু হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুগ্ধর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর কর্মসূচি। মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা 1 আসনের সংসদ সদস্য আমির এজাজ খান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিম সহ গণ্যমান্য ব্যক্তিরা। পরে অদম্য বাংলা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন অতিথিরা। দর্শক, চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।